হয়নি, বাট কানা হয়ে গেছে আর কি। এরপরে ওই চিকিৎসা সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করি যে এটা সমস্যাটা আসলে কোথায় হইল। জানতে জানতে অনেক গবেষণা করার পর ওই সেম চিকিৎসাটা আমরা এখন 30 টাকায় দিই, এবং আমাদেরকে ফোন দিলে এই সমস্যাটা হচ্ছে কি করবো ভাই, পরামর্শ দেন। পরামর্শ দেন তখন। হ্যাঁ, মানে গরুর খামারিদের জন্য 24 ঘন্টা। যখন আমি বললাম যে আমি একজন কৃষক, রাখাল, তো দেখলাম যে সবাই একটু স্তব্ধ। এইখানেই সমাজের বাস্তবতাটা, যে আমাদেরকে মানুষ কতটা নিচু চোখে দেখে। সাইফুল ইসলাম, আপনার একটা পরিচয় তো আছেই, সেই পরিচয়টা আমরা ধীরে ধীরে যাব আপনার কাছে। তার আগে একটু বেসিক কিছু বিষয় আছে আমার অনুষ্ঠানের নিয়মে। আপনার বয়স? 28। 28 বছর বয়স। জন্ম জেলা? ফরিদপুর জেলা, নগরকান্দা উপজেলা। ওখানেই থাকেন আপনি এখন? জি। আপনি গল্পটা বলেন আমাদেরকে। আমার গ্রামের মধ্যে আমার বাবার ফ্যামিলি এবং আমার মায়ের ফ্যামিলি, দুইটা পরিবারই গ্রামের সম্ভ্রান্ত পরিবার। টাকা পয়সার দিক থেকে, আর্থিক অবস্থায় আমার মামার ফ্যামিলি, মানে আমার নানার ফ্যামিলি এবং আমার দাদার ফ্যামিলি সবাই স্বয়ংসম্পূর্ণ। মানে ওনারা কি কৃষির সঙ্গে জড়িত ছিলেন না? আমার দাদার ফ্যামিলি কৃষির সঙ্গে সম্পৃক্ত, নানার ফ্যামিলি হচ্ছে হুজুর সবাই। আমার চাচারা ম্যাক্সিমাম পুলিশে চাকরি করেন, সরকারি চাকরি করেন না। আচ্ছা। আর আমার বাবা, উনি বেকার ছিলেন। এরপরে একটা মানে কাজী মৌলবী বলে এটা আমাদের অঞ্চলে, এটা বিয়ে পড়ায় যারা আর কি, জি। এরকম একটা দায়িত্ব উনি ছিলেন। তো ওইটা থেকে মূলত হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমি তাদের কাছে থাকি নাই একেবারে ছোটবেলা থেকে। আমার বাবার কাছে থাকা হয় নাই? না, বাবা মার কাছে থাকি নাই। আমরা পরিবারে হচ্ছে 4 জন, বাবা মা, আমি, আমার এক বোন আছে। আচ্ছা। বোন বড়, আমি ছোট। তো বোনের বিয়ে হয়েছে 2008 সালে, আর আমি ক্লাস 2 থেকে হচ্ছে শহরে পড়াশোনা করছি। মানে আপনাকে কি মানে বোর্ডিং স্কুলে দিয়ে দিয়েছিল এরকম কিছু? যেহেতু আমার নানার ফ্যামিলি বললাম যে হুজুর সবাই, হ্যাঁ। এবং আমি ছোটবেলা থেকে নানার মাদ্রাসা ছিল মধুখালীতে, ফরিদপুরের একটা থানা আর কি। জি। ওইখানে মাদ্রাসায় ট্যুর, মানে গ্রাম থেকে আমি 2 পর্যন্ত পড়ছি গ্রামের স্কুলে। জি। এরপরে 2 থেকে বাকি যে ক্লাস, এটা আমি মামাদের সাথে সাথে, যে মামারা যেখানে যাইতো ওখানে চলে যেতেন? ওখানে আমি চলে যেতাম আর কি। আচ্ছা। আগেই বললাম যেটা, যে নানার ফ্যামিলি এবং দাদার ফ্যামিলি দুইটাই পরিবারই সম্ভ্রান্ত পরিবার, কিন্তু আমার বাবা কিছু করতেন না, তিনি বেকার ছিলেন। এবং এর পাশাপাশি আমাদের ফ্যামিলিতে বেশ কিছু ক্রাইসিস যায়, যে ক্রাইসিসের মধ্যে হচ্ছে যে আমার বোন ছোটবেলায় হচ্ছে অসুস্থ হয়, ওর মাথার মধ্যে বাস পড়ে আর কি। ওহো। মানে আপনার ওই আমাদের ওইদিকে তো পাট হয়, পাটটাই আমাদের ওইদিকে মেন, পেঁয়াজ পাট। তো পাটের সিজনে ওই পাট নিতে গিয়ে, মানে পাটের আঁশ ছোলায় আর কি আমাদের ওইদিকে, তো ওই ভেজা বাঁশের নিচে গেছিল বৃষ্টির সময়, তো বাঁশ মাথার উপরে পড়ছিল তখন। এরপরে হচ্ছে ওকে নিয়ে অনেক অনেক দৌড়াদৌড়ি করছে, ছোটবেলা থেকেই দেখছি আর কি, অনেক টাকা পয়সা গেছে ওর পিছনে। আর এরপরে আমার বাবা একটা মানে বিয়ের একটা ঝামেলায় জড়ায় আর কি, বিয়ে পড়ানো নিয়ে আর কি। বিয়ে পড়ানো নিয়ে ঝামেলা বলতে? ঝামেলা বলতে একটা বিয়ে পড়াইছিল, যেটা হচ্ছে রাত্রেবেলা, মানে বর কনে দুজনে আসছিল পালায়? হ্যাঁ, একজন নিয়ে আসছে আর কি, আমাদের পাশে গ্রামেই। তো নিয়ে আসার পরে ওনারা আব্বারে ডেকে নিছে যে আপনি সরাটা করায় দেন আর লিখে নিয়ে যান আর কি। তো তখন উনি লিখে নিয়ে আসছিল সাদা কাগজে। এটা আরো প্রায় 2003-4 সালে হবে আর কি। লিখে নিয়ে আসার পরে ওইটা হচ্ছে ওনারা সকালবেলা ওই লোক এসে বলল যে আমাকে বিয়ে পড়াইছিলেন কাকা রাত্রে। তা আব্বা বলছে যে আমার তো মনে নেই, হারিকেনের আলোতে অত খেয়াল নেই আর কি। এরপরে ছেলে বলছে যে আমি বিয়ে করিনি। পরে ছেলে মেয়ে দুই পক্ষেই কোর্টে যায়, মামলা করে। মামলার এক পর্যায়ে গ্রামের সালিশে এটা নিষ্পত্তি হয়ে যায় আর কি। পরবর্তীতে 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে, তখন এই মামলাটা মানে মেয়ের পক্ষ উঠায় নিলেও ছেলে পক্ষটার মামলা উঠায় নেয়। ছেলে পক্ষ মামলা তুলে না নেওয়ার কারণে ওই মামলাটা দুর্নীতি দমন কমিশনে চলে যায়। ওহো। এবং এদেরকে বারবার যখন নোটিশ দেওয়া হয় যে হাজিরা দেওয়ার জন্য কোর্টে, এরা আর যায় নাই, কোর্ট অবমাননা করে আর কি। তো আমার চাচারা যেহেতু সবাই পুলিশের চাকরি করেন, মানে ম্যাক্সিমামই, আর আমার চাচা একজন বলছিলেন যে উনি তখন পাংশা থানায় ছিলেন, রাজবাড়িতে, ওই থানার ওসি ছিলেন উনি। তো উনি বলছিলেন যে এখানে আয়, আমি তোর নাম কাটাই দিই বা সিস্টেম করে দিই, আমি তোর সিস্টেম করে দিই। তো বলছিল যে কিছু হবে না, সমস্যা নেই দাদাভাই, ঝামেলা হবে না। এর এক পর্যায়ে মূলত হচ্ছে যে আমার যখন একেবারে 2007 সাল শেষের দিকে, নানা বাড়ি ছিল মধুখালীতে, যেহেতু এখান থেকে নানা ড্রাইভারকে নিয়ে আব্বা হাজিরা দিতে যায়, তখন আব্বাকে গ্রেফতার করে। ওহো। এরপর ওনার 5 বছরের জেল হয় এই একটা ঘটনা কেন্দ্র করে? হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের সময়। এরপর ওনারা 2 মাসের মতো, তত্ত্বাবধায়ক মানে কি 11 তত্ত্বাবধায়ক? হ্যাঁ। তো এরপর ওনারা 2 মাসের মতো জেলে ছিলেন। 2 মাস পরে হাইকোর্ট থেকে ওনাদের জামিন হয় আর কি।
তো ওইখানে আমাদের প্রচুর পরিমাণে টাকা পয়সা যায়। খুব স্বাভাবিক। আমাদের ফ্যামিলিতে আমার নানার ফ্যামিলি আমাদের খুব এফোর্ট করে আর কি, তখন থেকে নিয়ে ছোটবেলা থেকে দেখে আসছি। আমার মা অনেক কষ্ট করছেন। আমার আব্বাকে যখন বাড়িতে নিয়ে আসে, এরপরে তো ওনার কোনো চাকরি টাকরি কিছুই ছিল না। আর আমাকে নিয়ে যায় হচ্ছে আমার মামা 2008 সালে নারায়ণগঞ্জে। ওইখানে একটা মাদ্রাসায় আমাকে ভর্তি করে, 8-এ ভর্তি করে, ক্লাস 8-এ। তো ওইখান থেকে আমি এইচএসসি দিই, দাখিল। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে বাবার পরিবার থেকে আসলে খুব একটা সাপোর্ট ছিল না আপনার জন্য, আপনার ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে। বলাটা খুব টাফ, বাট সিচুয়েশনালি যেটা হয়েছে জীবনে তাই আসলে। একদমই না, তাদের পক্ষ থেকে সাপোর্ট তো দূরের কথা। উল্টা 2008 সালে যখন আমার দাদা মারা যায়, দাদা মারা যাওয়ার পরে জমি জমা ভাগ টাগ করার কথা বলছিলাম, যে আমাদের মানে দেনায় আমরা মানে ঋণে জর্জরিত হয়ে মানে করার মতো আমাদের কিছুই ছিল না। আমার আব্বা মা গ্রাম থেকে চলে আসছিলেন শহরে, ঢাকাতে। ওহো। আমার বোনের তখন বিয়ে হয়েছে। একটা বিষয় হচ্ছে যে নতুন বিয়ে হয়েছে, তাদের ফ্যামিলি জানলে কি হবে। এখানে কোনো একটা কাজের জন্য আমার আব্বা চলে আসে, মাও চলে আসে আর কি। তখন আমি নারায়ণগঞ্জে ছিলাম। কোনো হেল্প তো তারা করেই নাই, উল্টা হচ্ছে জমি জমার যেটা আমরা পাইতাম সেটা আমাদেরকে বারবার বলছে যে দিয়ে দেন, আমরা আমাদেরটা বিক্রি করে তারপর কাজ করি। আমার বোনের বিয়ের সময় জমি বিক্রি করছে। এরপরে যখন ওনারা ঢাকায় চলে আসলেন, আসার পরে আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ঋণ হয়ে যায় আমার পরিবার, আব্বা মা। বোন তো বিয়ে হয়ে গেছে, সে তার মতো। বাকি ছিলাম আমি আর কি। কে নিয়ে দোটা নেই, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, আলিমে পড়ি আর কি। আমি যেহেতু মাদ্রাসা থেকে পড়াশোনা করছি, আলিমে পড়ি। তো তখন আমাকে বলা হলো যে পড়াশোনা ছেড়ে দাও, আর আমরা এফোর্ট দিতে পারতেছি না আর কি। যদিও আমার লাগতো মোটে 2600 টাকার মতো মান্থলি। আমাকে 2600 টাকা দিতে হইতো মাদ্রাসায় 1000 টাকা খাওয়ার জন্য, আর বাকি প্রাইভেট এবং আমার হাত খরচ মিলে 1600 টাকা দিত আর কি। তো বললো যে ছেড়ে দাও পড়াশোনা, আমাদের পক্ষে আর সম্ভব না। তখন আমার মামা, বড় মামা বিশেষ করে, উনি এখন ঢাকা কলেজের প্রফেসর। তো উনি বললেন যে না, পড়াশোনা কেন বন্ধ করবে। তো তখন থেকে আবার মামা তার মানে বুঝতে পারছেন ওর মামার দিকের ফ্যামিলি কতটা এনরিচ। জি। তো এরপরে ওইটা চালু হয়েছে আর কি, আবার পড়াশোনা করলাম। এরপর একটা পর্যায়ে যখন আমি অনার্সে ভর্তি হই, আমার কাছে টাকা ছিল না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো জায়গায় ফর্ম কিনবো। আমার ফ্যামিলি সেটা অ্যাফোর্ড করতে পারে নাই। অ্যাডমিশন আমি কোচিং করছি, সেই টাকাটা আমাদের ওইখানে তখন 40 মনের মতো পেঁয়াজ ছিল, 4000 টাকার মতো করে আমার আব্বা বিক্রি করে দেয় 10 মন পেঁয়াজ, এবং টোটাল সব পেঁয়াজই বিক্রি করে দেয় বছর আর কি। তারপর আপনার অ্যাডমিশনের টাকা হচ্ছিল না? না না, আমি যখন কোচিং করি আর কি, আচ্ছা। কোচিং এর টাকাটা দেওয়া হয়েছিল, খরচের টাকা, ঢাকায় থাকবো, খরচের টাকা এবং কোচিং এর টাকা, এগুলা দেওয়া। ও তারপরে আর টাকা নেই? না, টাকা ছিল না এবং দিতেও পারে নাই আর। তো ঢাকায় যখন আমি মানে আমি এত খারাপ স্টুডেন্টও ছিলাম না যে আমি কোথাও চান্স পাবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ফেল করি। ফেল বলতে হচ্ছে আমি বাংলাতে অত পারদর্শী ছিলাম না, যেহেতু আমি মাদ্রাসা থেকে আসছি, আমাদের দ্বিতীয় পত্র ছিল না। আচ্ছা, গ্রামার। গ্রামারটা আমাদের কম ছিল আর কি, খুবই কম। যেহেতু এই কারণে হচ্ছে আমি ইংলিশ এবং আপনার জেনারেল নলেজে খুব ভালো ছিলাম, কিন্তু বাংলাতে অত ভালো ছিলাম না। তো যাই হোক, আমি যেভাবে পরীক্ষা দিয়ে আসছি, যে কোনো পাবলিক ইউনিভার্সিটি দিলে আমি চান্স পেয়ে যেতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর যখন বললাম যে এখানে যেহেতু হইলো না, তো বিভিন্ন জায়গায় আরো ফর্ম কিনতে হবে, জগন্নাথ আছে, এদিকে জাহাঙ্গীরনগর আছে। তো ফ্যামিলি থেকে বললো যে সেটা পসিবল না আমাদের জন্য, এই টাকা দেওয়া বা তুমি ওখানে যে পরীক্ষা দেবা, এটা দিতে পারবো না। তো স্বপ্ন ছিল যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, বাট সেটা আর আমি ফর্মই কিনতে পারিনি। এটা হচ্ছে আমার জীবনের সব থেকে একটা মানে ইউনিভার্সাল ট্রুথ, অপ্রিয় সত্য কথা আমার জন্য, যে আমি ফর্ম কিনতে পারিনি যে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। তো যাই হোক, পরবর্তীতে মামা যেহেতু বিশেষ হয়ে গেল মামার ওই বছর, তো মামা বললেন যে ঠিক আছে, তাহলে তুমি মানিকগঞ্জে করো, দেবেন্দ্র কলেজে। ওইখান থেকে অনার্স করলাম। অনার্স করার পরে বাড়িতে খোঁজ নিলাম ফার্স্ট ইয়ারে থাকতে। এরা হচ্ছে যে তখন এরা বাড়িতে শিফট করছে আবার। এরা বলতে? আমার বাবা মা। মানে এরা বাড়ি থাকতে পারতেন না আর কি, বিশেষ করে ঋণের জর্জরিত। জি। কত টাকা ঋণ ছিল ওই সময়টাতে আনুমানিক? আমি অলমোস্ট লাস্ট 2 বছরে 30 লাখ টাকা ঋণ দিছি। এত টাকা ঋণ করেছে? জি। তো ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, ঋণ করার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদেরকে যে বাড়িটা দেওয়া হয়েছিল, যে জায়গায় আমাদেরকে থাকতে দেওয়া হয়েছে আর কি, ওই জায়গার চারপাশটাই হচ্ছে গর্ত। যেখানে আমরা থাকি এখন, যেখানে আমাদের ঘর, ওই জায়গাটা বাদে বাকি সবগুলোই গর্ত ছিল আর কি। তোমার আব্বা ওই ঋণ করে ওইগুলা ভরতো। ও। তারপর হচ্ছে বাড়ির কাজবাজ করতো। এরপর হচ্ছে যেহেতু একটা ফ্যামিলিতে ইনকাম নাই, সেই ফ্যামিলিটা চলবে কিভাবে? তো ওই সময় ঋণ করে এগুলা। পাওনাদারদের কাছ থেকে লুকায় থাকা কঠিন সময়। তো সেই ব্যাপারটা যখন ঘটে, তখন আমার চাচা একজন পুলিশের এটিএসআই, উনি বাবার সাথে যমজ। আমার আব্বা, উনি আর দুজনে যমজ। তো উনি কিছু গরু দিছিলেন আব্বাকে পালার জন্য আর কি। উনার মানে চাচার গরু বর্গা পালতো আমার আব্বা।
আচ্ছা। হ্যাঁ, 4টা গরু ছিল। এই 4টা গরু উনি বর্গা পালতেন। যখন আমি ইন্টারমিডিয়েটে ওখানে ছিলাম, মানে নারায়ণগঞ্জে ছিলাম, তখন থেকে সোশ্যাল মিডিয়ার প্রতি আমার একটু ঝোঁক ছিল। এটা নিয়ে আমাকে অনেক ট্রল করতো আমার রুমমেট যারা ছিল তারা। কি করতেন আপনি? ট্রল বলতে ওই সময়টাতে আপনি সোশ্যাল মিডিয়াতে কি দেখতেন শুধু, নাকি আমি শুধু দেখতাম এবং আন্তর্জাতিক এবং দেশীয় যত বিষয় আছে সব বিষয় সম্পর্কে আমার ধারণা থাকতো। আচ্ছা। হ্যাঁ, তো ওরা আমাকে কোনো ট্রল করতো, চেতাইতো আরকি এখন আমারে যে পড়াশোনা করো না ঠিকঠাক মতো। এরপরে যখন আব্বারে বললাম যে এভাবে করলে তো আমাদের আরো সমস্যা। তো আব্বারে বললাম যে এভাবে তো হবে না, যেহেতু এগুলা দেশি গরু। পরবর্তীতে আস্তে, আস্তে বললাম যে এগুলা বিক্রি করে দেন নাহলে কাকারে দিয়ে দেন। তো বিক্রি করতে বলতে এখন সে তো নিবে না, নিতে পারবে না সে। সে তো ঢাকায় থাকে। তো দেখি এখন তাকে হ্যান্ডওভার কিভাবে করবে? তো বিক্রি করে তারপর আমাদের যে অংশটা আমরা পাবো বর্গা, বর্গা ভাগ হিসেবে আরকি। এটা আমাদেরকে দিয়ে দিল আর তার মেইন অংশটা সে নিয়ে নিল আরকি। এরপরে আবারও কিছু টাকা ঋণ করে আর ওই টাকাগুলি ভরে আমি আব্বাকে একটা গরু কিনে দিই ঢাকায় থাকতে। যখন অনার্সে পড়ি ফার্স্ট ইয়ারে। একটা গরু কিনি 1,06,000 টাকা দিয়ে। আচ্ছা। এই একটা গরু থেকেই আলহামদুলিল্লাহ শুরু হয় আমাদের যাত্রা আরকি। ওই সময় আমরা আমার কোনো এক চাচার কাছে টাকা চাইছিলাম যে আমাদের জমিটা বন্ধক রাখেন। আমাদের অংশের কিছু অংশ বন্ধক রাখেন, রেখে আমাদেরকে কিছু টাকা দেন। তো উনি তখন আমাদেরকে টাকা না দিয়ে উনি বললেন, "যদি পারো বিক্রি করো। বিক্রি করলে কিনে নিব।" তো বাধ্য হয়ে তখন ওই জমিটাও আমাদের বিক্রি করতে হয়েছে। এবং তখন তখন তারে বলছিলাম যে, "কাকা পরবর্তীতে যদি আমরা হবে তো না জানি, যদি যদি কোনোদিন হয় তাহলে তাইলে ফেরত দিয়েন।" উনি বলছিলেন যে, "ঠিক আছে।" পরবর্তীতে উনাকে বলা হইছে, বাট উনি আর দেন নাই। বাট এটা আমাদের কোনো অভিযোগ নাই। কারণ উনি কিনে নিছেন, উনি দিবেন না দিবেন সেটা তার ব্যাপার। কি জাতের গরু? এটা ছিল ক্রস, ফ্রিজিয়ান ক্রস। ফ্রিজিয়ান ক্রস। সাধারণত বাংলাদেশের মানুষ যেটা কেনে আরকি। এটাই দুধের গরু। দুধের। কি অবস্থায় কিনছিলেন? দুধ দুধ হ্যাঁ, অবস্থায় না? ১০ লিটার দুধ হইতো তখন। আচ্ছা। তখন আমি ছিলাম না এখানে। আমি তখন গাজীপুরে তারপর বিভিন্ন জায়গায় অনলাইনে কিছু গ্রুপ ছিল আরকি। উনাদের সাথে অ্যাক্টিভ ছিলাম। এই খামারি? হ্যাঁ, আচ্ছা। এই খামারগুলোর গ্রুপগুলোর সাথে অ্যাক্টিভ থাকতাম এবং দেখতাম যে উনারা কিভাবে কি করে। তো এই দেখতে, দেখতে একটা অভিজ্ঞতা হয়েছিল। তখন আমার মনে হয়েছিল যে দেশি গরুগুলোতে হবে না। কারণ খাবার সেমই খাবে। কিন্তু দেশি গরুগুলো প্রোডাকশন ওরকম আসবে না। ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো বেশি দুধ দেয় আরকি। খাবার সেম খাবে। দুধ এটা বেশি দিবে, এটা কম দিবে। রাইট। সো আপনি তখন কিসে পড়ছেন? আমি তখন আমার ফার্স্ট ইয়ারে পড়ি। অনার্স ফার্স্ট ইয়ার কোন সাবজেক্ট? আমি ইসলামিক স্টাডিজে। ইসলামিক স্টাডিজে। হুম। ওকে, তারপর? এরপরে গরু একটা কেনা হইলো। কেনার পরে মোটামুটি ওইটা থেকে দুধ আসলো। প্রতিবন্ধকতা তৈরি হইলো। বাচ্চা দেওয়ার পরেই ওই বাটগুলা সব শক্ত হয়ে গেছে। ওহ! ম্যাস্টাইজের নাকি যেন একটা বলে। ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিসের আমার কিন্তু এক্সপেরিয়েন্স আছে। আমার ছোটখাটো একটা ফার্ম ছিল। এটা আমি বললাম আজকে যে টিকাইতে পারি নাই। ম্যাস্টাইটিসের এই সমস্যার কারণেই মূলত সব খামারগুলো বন্ধ হয়। এবং ইন ফ্যাক্ট হচ্ছে যে একবার যদি গরুটা হয়ে যায় তাহলে গরুটা আসলে খামারিরা রাখেন না। সেল করে দিতে বাধ্য হন। হ্যাঁ। তো পরবর্তীতে যখন দেখলাম যে এই সমস্যাটা হইছে ওই একটা গরু থেকে, তো পরে টেনশনে পড়ে গেছি যে এত কিছু করলাম, এটাও এরকম হয়ে গেল। ১ম টায়। হ্যাঁ, ১ম গরুটা এরকম হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে যে ওই ওষুধ আনলাম। মেইন যে সমস্যাটা তৈরি হয় ডাক্তার খরচ গরুর খামারে। ডাক্তারকে বললাম যে এই ব্যাপার, গরুর বাট দিয়ে রক্ত আসতেছে। এর পাশাপাশি অলান শক্ত হয়ে গেছে। কি করব? ডাক্তার ওষুধ দিল। ২,০০০ ৳২,৫০০ টাকার ওষুধ দিল। দেওয়ার পরে আ মানে ক্যালসিয়াম, ভিটামিন এইগুলো আরকি। যেগুলাতে তাৎক্ষণিকভাবে কাজ করবে না। জি। পরে আমি ওই গ্রুপে এই ছবিগুলা দিছিলাম ১ম এ। যে আপনারা একটু দেখে আমারে একটু বলেন। তো উনারা তখন আমাকে বলল যে, "এটা কেন করছেন? এই ওষুধগুলা কেন দিছেন? ইনজেকশন কেন দিলেন?" তো আমি তখন বললাম যে, "হ্যাঁ, আমি তো কিছু জানি না। আর এই বিষয় সম্পর্কে তো আমার অভিজ্ঞতা নেই।" তো উনারা আমাকে তখন মানে কিছু পরামর্শ দিলেন যে, এই কাজগুলো করেন। তখন করার পরে আস্তে, আস্তে ওটা ঠিক হইল। ওই গরুটা ঠিক হলো কিন্তু দুধটা আর আগের মতো আগের হলো মতো না। হলো না। এরপরে দেখলাম যে মোটামুটি সমস্যা নাই, ফ্যামিলি চলতেছে। এবার আমি আরেকটা গরু কিনি। কিছু টাকা আবার এই ঋণ-টিন করে। দেশগুলোর কাছ থেকে নিয়ে আরেকটা গরু কিনি। ২ টা গরু হয় তখন। এরপরে ওই ২ টা গরু থেকে মোটামুটি ভালো দুধ আসতো। ওইটা বিক্রি করতাম। অ্যা যখন এরপর যখন আমি আ আরেকটা গরু কেনা হয় তারপরে ওইটা ঋণ করে কেনা হয়েছিল। ৩ টা গরু পরপর ঋণ করে কেনা। না, ২ টা গরু, ঋণ করে। একটা অল্প আর বাকিটা ২য় টা হচ্ছে কিনছিলাম আত্মীয়স্বজনের কাছ থেকে নিয়ে এবং আমরা কিছু গুছাইছিলাম ওটা দিয়ে। ৩ নাম্বার গরুটা ২.৫ লাখ টাকাতে কেনা হয় আরকি। সবথেকে বড় যেটা ছিল। ওকে। এই ৩-৪ দিন আগে এটা বাচ্চা দিছে আরকি। আবার ৭ম বার আমাদের এখানে। আলহামদুলিল্লাহ। তো ওইটা দেওয়ার পরে এখন ওইটা কেনার পরে মূলত দুধের চাহিদা মানে দুধটা অনেক বেশি হইলো। হুম। এর কিছুদিন পরেই শুরু হইলো আপনার মানে করোনা আসলো আরকি। ২০২১ সালে বা ২০ সালে। এই গরু যে আপনি কি করতেন? আপনি মাঠে গিয়ে ঘাস কাটতেন, সবকিছু আপনি নিজে করতেন?
হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে, এই যে বললাম শুরুতেই যে ২ ফ্যামিলি থেকে আমি হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের। কিন্তু আমার ফ্যামিলিটা গরিব। সোজা কথা। কিন্তু মেইন বিষয় হচ্ছে যখন আমি এই কাজগুলো করতে শহর থেকে গ্রামে চলে আসি, গরুর ঘাস কাটি, তারপর হচ্ছে যে গরুর জন্য গরুর গোবর ফালাই। তারপর এই যে ছোট কাজগুলো আছে যে ভাষাটা বোঝায় আরকি। আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামের সিচুয়েশন আমি বুঝি। একের পর এক গ্রামের মানুষ, আশেপাশের মানুষ মানে আমার বাবা-মাকে মানে যা বলা যায় আরকি। ছেলের পড়াশোনা করেছে। গ্রামের একটা মানে প্রচলিত ব্যাপার হচ্ছে যে ছেলে যদি শিক্ষিত হয় তার একটা সরকারি চাকরি লাগবে। এবং সেটার জন্য আমি যখন ইন্টারমিডিয়েট শেষ করি আমাকে পাঠানো হয়েছে পুলিশ লাইনে। আমাকে আমার ফ্রেন্ডে। আমি মুক্তিযোদ্ধার কোঠাধারী ছিলাম। আমার নানা মুক্তিযোদ্ধা এবং আমার ফ্রেন্ডও মুক্তিযোদ্ধা। কোঠা ছিল ওরও। দুজনে একসাথেই দাঁড়াইছি লাইনে। দাঁড়ানোর পরে আমার ছোট আন্টি আমারে ফোন দেয় যে, "জীবন শুরু করবা এটা দিয়ে?" কিছু টাকা এখানে দেওয়া লাগতো আরকি। বড় একটা অ্যামাউন্ট। ফ্যামিলি সেটার জন্য রাজি। প্রয়োজনে কিডনি বিক্রি করে দিব, তাও সরকারি চাকরি হোক। তো গরু-টরু সব বিক্রি করার সমস্যা নেই। চাকরি হোক তোমার। আন্টি যখন ফোন দিল, ছোট আন্টি, আমার থেকে ১.৫ বছরের বড় আরকি। ফোন দিয়ে বলল যে, "সাইফুল এটা করবা তুমি? টাকা ঘুষ-টুস দিয়ে চাকরি নিবা?" তখন আমি ওখান থেকে পালায় চলে আসি। এ কি কনস্টেবলের জন্য দাঁড়াইছিলেন? হ্যাঁ, ইন্টারমিডিয়েট শেষ করব। আমি তখন এখান থেকে পালায় চলে আসার পরে, এরপরে মানুষ তো আমার ফ্রেন্ডের চাকরি হয়ে যায় আরকি। ও তখন তো আরো বিপদ। হ্যাঁ, ফ্যামিলি থেকেও চাপ যে কথা শুনলা তার। তখন আমরা হচ্ছে একটু ইসলামিক দিক থেকে আমরা যেহেতু ওই ফ্যামিলিটাও যেহেতু ইসলামিক পুরোই একেবারে। এরপর হচ্ছে যে আরো বেশি মানে আমরা হয়ে যাই মানে আমাদের পরিবারের টুকটাক যার মধ্যে যা সমস্যা ছিল, কিছু জিনিসের জন্যে আমরা পুরাই চেঞ্জ হয়ে যাই আরকি। একেবারে ইসলামিক মাইন্ডেরই হয়ে যায় সবাই। তো তারাও বলতে শুরু করল যে তখন যে আল্লাহ এক ব্যবস্থা করে দিবে। এরপরে আস্তে যখন গরু পালা শুরু করলাম, করোনা আসলো। এর আগে থেকে মানুষ এরকম বলত যে মানে ছেলেরে দিয়ে এই কাজ করাইতেছেন, শহরে পড়াশোনা করাইছেন, এগুলা কেন করা? আপনারা তো এরকম কোনো ফ্যামিলি না। ছেলেরা বলেন ওর মামারা আছে বা চাচারা আছে বলেন চাকরি-বাকরি দিয়ে দিতে, গ্রাম থেকে সরান, বিদায় করেন এখান থেকে। এটা তো গ্রামের মানুষেরও সমস্যা। যে পড়াশোনা করে এসে তারপরে যদি এই কাজ করে, প্রবলেম না একটা? মানে এইটা অনেক বেশি পরিমাণে বলত। কারণ আমরা তো টাকা-পয়সা তেমন ছিল না আমাদের। কিন্তু অন্যান্য ফ্যামিলির তো আছে। চাচাদের আছে, মামাদের আছে। তাদের মান-সম্মানের তো সমস্যা। যাই হোক, এরপরে আমি মাঝে মাঝে কিছুদিন মানে আমার চাচাদের জমিতেও কাজ করছি আরকি। এরপরে যখন গরু মানে আসলো, করোনা আসলো। করোনা আসার পরে আমাদের দুধ বিক্রিটা টোটালি বন্ধ একবারে। মানে দুধ বিক্রিটা টোটালি বন্ধ, কারণ তখন দোকানপাট সব বন্ধ। তখন যে দুধ হইতো প্রায় ৩০ কেজি ৩৫ কেজির মতো দুধ তখন পাইতাম। হুম। এই দুধটা তখন নেয়ার মতো কেউ ছিল না। একজন শুধু আমাদের থেকে নিত। মানে আমরা যাদের কাছে দিতাম, ময়রাদের কাছে দিতাম যারা মিষ্টি বানায়। হুম। টোটালি সবাই না করে দিলে একজন শুধু নিত, অল্প কিছু দুধ নিত আরকি। বাকি দুধ কি করব? পরে মানুষের বাড়ি দিয়ে আসতাম দুধ। আ ওই যে বলত আমি দিয়ে আসতাম। ও আচ্ছা। মানে দেখেন ওর ডেলিভারি বয়ের হিসেবে কাজ করেছে। হ্যাঁ, আমি আমার খামারের এই কাজগুলা তখন করতাম করোনার সময়। আমি যেয়ে বাড়িতে দিয়ে আসতাম। এটাও অনেকে জানতো না। ব্যাগে কি নিয়া যাইতেছে ঠিক আছে। আপনার বক্তব্য শুনে মনে পড়ল। খুব চমৎকার একটা কথা বলিস। যেই বিজনেস আপনি করেন, সেই বিজনেসের খুঁটিনাটি জানার জন্য 0 থেকে শুরু করা উচিত। একদম মানে ওই যে সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি একটা বক্তব্য শুনেছিলাম অনেকদিন আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। আম আ অনেক বড় মাপের আলেম। আল্লাহ উনার দীর্ঘ হায়াত দিক। অনেক কিছু আমি ব্যক্তি জীবনে তার কাছ থেকে শুনে ফলো করেছি। পুরোপুরি ফলো করা ইস রিয়ালি ডিফিকাল্ট। আমার মতো জবে থেকে মানে উনার একটা খুব চমৎকার কথা ছিল যে ব্যবসা শুরু করবেন চকোলেট দিয়ে। এখন এইটাকে না আপনি চকোলেট মনে করলে হবে না। এটাকে উনি বুঝাইছেন যে আপনি কোন লেভেল থেকে শুরু করবেন। আপনাকে শুরু করতে হবে একেবারে মানে ওই যে পথে ঘাটে, মাঠে, হাটে সব জায়গায় হেঁটেছে না? এখন উনি জানে যে ওই জায়গাটায় যদি একজন লোককে উনি নিয়োগ দেয় লাইক এই যে দুধ বিক্রি করার জন্যে এবং সে যদি কোন রকম ২ নাম্বারি করে ওখানে তাহলে উনি বুঝতে পারবে যে এই লোকটা যে কথাটা বলছে এটা আসলেই সঠিক বলছে কিনা। কারণ ওই কাজটা তো সে করেছে। চমৎকার! তারপর? জি, এরপরে যখন মানে এরকম দিতাম, দেওয়ার পরে আস্তে করোনা তো কমতে শুরু করল। এরপরে একদিন আমাদের একটা দোকান ছিল। আব্বা ছোটখাটো একটা দোকান করতেন। তো একদিন তো পুলিশ এসে ইচ্ছামতো পিটাইলো। আমারে। আপনাকে? হ্যাঁ, কেন? মানে মানে ওই সময় তো কথা ছিল হচ্ছে যে মুদি দোকানগুলা খোলা থাকবে। চাল-ডাল এগুলা যারা কিনবে এটা খোলা থাকবে। কিন্তু যখন ওনারা আসলো, গ্রাম তো মানে মানুষ এমনি আতঙ্কে থাকে পুলিশ আসলে। হুম, তো আব্বা দৌড়ে চলে গেছে। হুম। সে তো মনে করছে যে হয়তো কিছু একটা হবে। দৌড়ে তো নিয়ে যাবেই। হ্যাঁ। চলে যাওয়ার পর আমার কাছে মনে হইছে যে, কেন সমস্যা কি? কথা বলি। তো আমি বললাম যে, বের হয়ে আইসা আমি উনারে বললাম, মানে বলতে গেছি আমি, এর মধ্যে উনি আমার বাড়িতে দেয় আরকি। তো আমার চাচাও ছিল, উনি যেহেতু পুলিশের রিটায়ার্ড পারসন ছিল, উনারও বাড়ি দিছে। ওহো! তো উনি বলছে যে, আমি তো পুলিশের লোক। বলতেছে, আপনি তো অন ডিউটি না। তো যাই হোক, উনি পরিচয় দেওয়ার পর উনারা আর কিছু বলে নাই। কিন্তু আমাকে দিছে বাড়ি দেওয়ার পরে আমি পরবর্তীতে আর কিছু বলি নাই। তো
যে সার্কেল অফিসার ছিল তো ওনাদের সাথে গেছিল, ওনারে আমি বললাম যে স্যার কথা বলতে চাই। উনি তখন ইশারা দিল যে আসতে দেন ছেলেটারে। গেলাম, বললাম যে স্যার এইটা তো আমরা যতটুকু জানি যে মানে এই দোকানগুলো খোলা থাকবে। পরে বললো যে না, বন্ধ করে দেন। পরে বন্ধ করে দিয়েছে আর কি। যাই হোক, এরপরে দোকান তো পরে বন্ধ হয়ে গেছে একবারই টোটালি। মানে ব্যবসার অবস্থা একদম 12টা। ওই করোনার পর থেকে ওটা টোটালি বন্ধ আর কি, ওটা আর হয়নি। এরপরে আস্তে আস্তে আমরা শুরু করি এই ইয়াটা, মানে গরুর খামারটা বড় করা আর কি। একটা দুইটা গরু মানে আমরা করতে থাকি, বাড়াইতে থাকি। সমস্যা দেখা যায় হচ্ছে ঘাসের সংকটটা আর কি। ঘাস ছাড়া তো গরু পালা যায় না। তো আমরা জমি তখন আমাদের যেহেতু ছিল না, চাচাদের ছিল, তাদের কাছেও বললাম যে আমাদের একটু জমি দেন ঘাস চাষের জন্য। তারা নানান অজুহাতে বললো যে ঘাস চাষ করার জন্য জমি দেওয়া যাবে না, জমি নষ্ট হয়ে যাবে, এটা হবে ওইটা হবে। তো যাই হোক, এরপরে আমরা অন্য লোকদের থেকে জমি লিজ নিই আর কি। বিশেষ করে লিজ নেওয়ার পরে আস্তে আস্তে খামারটা আমরা বড় করি, এবং বড় করতে করতে একটা পর্যায়ে সেখানে 16-17টা গরু যখন হয়, তখন মূলত 16-17 না, যখন 8টা গরু ছিল, তখন ম্যাস্টাইটিসের আরেকটা সমস্যা দেখা দিল। একটা গরু একটা বাট নষ্ট হয়ে গেল আর কি। নষ্ট হওয়ার পরে ওই যে জিনিসটা মানে বাটটা কানা হয়ে গেছে আর কি, কানা বলি আমরা, দুধ আসে না ওইটা দেওয়ার। অ্যাট দ্য সেম টাইম ওই সময় আমার সাথে প্রায় আরো 8-10 জন খামার শুরু করলেন আমাদের এখানে। তো এখন আলহামদুলিল্লাহ আমরা আছি, আর একটা খামার আছে, আর সবগুলো বন্ধ হয়ে গেছে আর কি। তো তখন যখন ওই মানে বাটের সমস্যা আসে, উপজেলা থেকে ডাক্তার আসে। আমাদের উপজেলাটা হচ্ছে মোকশেদপুর, নগরকান্দার একেবারে শেষে, মোকশেদপুরের শুরুতে, মানে গোপালগঞ্জ শুরু আর ফরিদপুরের শেষ। আমরা ফরিদপুরের একেবারে শেষ, মানে শেষ গ্রাম। আসার পরে ওনারা চিকিৎসা দেওয়ার পরে 12,000 টাকার মতো বিল হয়েছিল আর কি। তখন আমি চিন্তা করছি যে এরকম যদি হয় তাহলে আমার এই খামার চালানো সম্ভব না, এটা আমার বন্ধ করে দিতে হবে। মানে একটা বাট ঠিক করতে যদি আমার 12,000 টাকা লাগে, এবং গরুটাকে শোয়ানোর পরে তারপরে অনেক কষ্ট দিয়ে ওরে ঠিকঠাক করা হয়েছিল, বাট বাট ঠিক হয়নি, বাটখানা হয়ে গেছে আর কি। এরপরে ওই চিকিৎসা সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করি যে এটা সমস্যাটা আসলে কোথায় হইলো। জানতে জানতে অনেক গবেষণা করার পর ওই সেম চিকিৎসাটা আমরা এখন 30 টাকায় দিই। এবং আমাদেরকে ফোন দিলে, আমি আপনার একটা বিষয় বলি, আমাদের ফোন বিসমিল্লাহ এগ্রোর যে মানে ফোন সিস্টেমটা আর কি আমরা অন রাখছি। যে কেউ চাইলে পেজেস থেকে আমাদের ডিরেক্ট কল দিতে পারে। রাত 3টার সময় ফোন দেয়, 4টার সময় ফোন দেয়, ফজর নামাজের একটু আগে, গভীর ঘুম, তখনও ফোন দেয় যে ভাই আমার মানে গাভীর ডেলিভারি হইতেছে, এই সমস্যাটা হচ্ছে, কি করবো ভাই, পরামর্শ দেন। পরামর্শ দেন তখন। হ্যাঁ, তখন আমাদের মানে গরুর খামারিদের জন্য 24 ঘন্টা, আপনি যে সময় ফোন দেন। কারণ আমি মানে এটা ফিল করতে পারি যে সমস্যা হইলে মানুষ কাটা কবুতরের মতো ছটফট করে একটা গরুর। তো যাই হোক, এরপরে পরিমাণ যত্ন থাকে, হ্যাঁ, যারা পালন করে নাই তারা বুঝবে না। এই যে কোরবানির সময় যে বিক্রি করার সময় যে ধরে কান্নাকাটি করে, এটা আপনি অনুভব করতে পারবেন না। এটার সাথে টেনশন জড়িত, এটার সাথে কত কিছু। একটা বাচ্চা যেভাবে পালন করতে হয়, ঠিক একটা গরু, একটা প্রাণীকে ওইভাবে পেলে বড় করে। একই জিনিস। রাইট। এরপরে আলহামদুলিল্লাহ মোটামুটি চিকিৎসা সম্পর্কে যখন ভালো একটা আইডিয়া আসলো, জি। তখনও তো বোধহয় বিসমিল্লাহ এগ্রো নাম দেন নাই। না, বিসমিল্লাহ এগ্রো নামটা পরবর্তীতে আসছে, এটার একটা মানে আলাদা কাহিনী। ওকে। এটার কারণ হচ্ছে যে আমি যখন মানে কন্টেন্ট বানাই, বিশেষ করে হচ্ছে সাইফ স্টোরি নামের যে আমাদের ইউটিউব চ্যানেল, ওইখানে তখন মানুষ আমাকে মানে খুব হাই লেভেলে চিন্তা ভাবনা করে আর কি। আচ্ছা, যে কি জাতীয় কন্টেন্ট ছিল ওখানে? সেটা হচ্ছে আপনার ইসলামিক কন্টেন্ট আচ্ছা, এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে। ওকে। তো মানুষ আমারে যেহেতু মনে করতেছে যে এই লোক মানে অনেক বড় কিছু, হ্যাঁ, তখন আমার কাছে মনে হলো যে আমি তো মানুষের মনে এটা আমি জানি, আমি পার্সোনালি কি কাজ করি সেটা আমি জানি, জি। এবং এটার পাশাপাশি হচ্ছে যে আমি এই কন্টেন্টগুলো বানাই। এরপর আমি চিন্তা করলাম যে তাহলে আমার এই কাজগুলো আমি মানুষের সামনে উপস্থাপন করি, যে ভাই আমি আসলে যেটা মনে করেন সেটা না। হ্যাঁ, আচ্ছা, যেহেতু ওই সময় আমি প্রচুর পরিমাণে ভিডিও চলতো আমার। আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে আপনার সাইফ স্টোরি চ্যানেলে প্রায় 6 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার, আর আপনার বিসমিল্লাহ এগ্রোতে প্রায় 4,21,000 এই মুহূর্তে, যখন আমরা রেকর্ড করছি ভিডিওটা। এটা হচ্ছে চ্যানেল কয়টা আপনার? চ্যানেল টোটাল আমরা 9 জায়গায় ভিডিও আপলোড করি। এতগুলো চ্যানেল তো আমারও নাই। মানে আমাদের এক একটা চ্যানেল লিঙ্ক করা এক একটার সাথে। জি, তাই হয়। যেমন ধরেন আমাদের যে টিকটক চ্যানেলটা ছিল, সেটার মধ্যে ইসলামিক কন্টেন্ট, ছোট ইসলামিক কন্টেন্টগুলো আমরা যখন শুরু করি 2021 সালে, করোনার একেবারে শেষের দিকে, তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ মানুষের উত্থান পতন হয় সোশ্যাল মিডিয়াতে। আমাদের এটার কোনো পতন হয় নাই, ওই যেভাবে গ্রোথ চলে আসছে ওইভাবেই। এখন আমরা যদি কোনো ভিডিও আপলোড করি, হ্যাঁ, এই ভিডিওগুলা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়। কোনটা? এটা এই সাইফ ইয়েতে? সাইফুল ইসলাম 430 নামের একটা টিকটক অ্যাকাউন্ট আছে ওখানে? হ্যাঁ, ইসলামিক জি, আপনার ফার্মটা উঠছিল, এবং তখন মোটামুটি কি প্রফিটে দেখা পাওয়া যাচ্ছিল?
হ্যাঁ, মোটামুটি তখন আমি ঋণ পরিশোধ করা শুরু করেছেন। কয় বছর পরে এটা? এটা ২০২১ সাল ২২ সালের দিকে আরকি। ওকে, ফাইন। ২২ সালের দিকে আস্তে, আস্তে আমাদের প্রফিটটা আসতে শুরু করে। ইনকামটা হইতো দুধ বিক্রি করে বিশেষ করে। এইটা দিয়ে আমাদের ফ্যামিলি চলতো এবং গরু চালাইতাম। গরু চলতো, ফ্যামিলি চলতো। এর পাশাপাশি কিছু, কিছু টাকা দিয়ে আমরা ঋণ দিতাম। এর পাশাপাশি যে মানে বাছুরগুলা থাকতো, মেইন আমাদের যে আর্নিংটা হইতো বাছুরটা থাকতো। বাছুরটা থাকা অথবা বাছুরটা থাকলেও বিক্রি করে দেওয়া। ৭টা ৮টা বাছুর হইতো। এইটা থাকার কারণে আমাদের ওই বাৎসরিক যে বেচাকেনা আরকি, ওইটা হয়ে যেত। এবং বাছুরের প্রচুর পরিমাণে চাহিদা ছিল আমাদের। জি। এখনো পর্যন্ত। আমরা দিই না কাউকে। আমরা ওই নির্দিষ্ট কারোর কাছে বিক্রি করি। মানে আমাদের কাছে অনেক মানুষ বলে, আমরা দিই না। তো পরবর্তীতে যখন আস্তে, আস্তে প্রফিট হওয়া শুরু করলো, এর পাশাপাশি আমি ওই চ্যানেলটা খুলি আরকি। বিসমিল্লাহ করে তখন খুলি। খোলার পরে সেখানে আমরা ১ম ভিডিওটা দেই হচ্ছে আমাদের গোবর বিক্রির। হ্যাঁ, আমি আমার জি। খামারের কোনো বিষয়, কোনো একটা সিম্পল বিষয় আমি ফালাই দিই না। সব আপনি রাখেন। সব আমি রাখি এবং সব আমি বিক্রি করি। কোনো কিছু, হ্যাঁ। তারপর? তো ১ম ভিডিওটা আমরা শুরু করি হচ্ছে গোবর বিক্রি আরকি। জি। আমরা গোবর যখন আমরা বস্তাবন্দি করে গোবরগুলাকে রাখা হয় আরকি। জি। ওই গোবরগুলো হচ্ছে যারা যে মানে দিঘিতে বিভিন্ন দিঘি আছে, হ্যাঁ। আমাদের ওদিকে আমরা এই দিঘির যে মালিকরা থাকে ওরা কিনে নিয়ে যেত আমাদের থেকে। তখন আমাদের বাড়িটা ভৌগোলিকভাবে বলি, বাড়ির ৩ সাইড দিয়েই রাস্তা। আচ্ছা। আমাদের বাড়ির ৩ পাশ দিয়ে হচ্ছে রাস্তা এবং এই রাস্তা থাকার কারণে যেকোনো জিনিস আমরা সহজে মানে পণ্য বিপণন করতে পারি, আচ্ছা। বিক্রি করতে পারি। সহজে, একদম সহজে। আচ্ছা। তো ওরা হচ্ছে ওই নসিমন বলে আমাদের ওইদিকে। নসিমন নিয়ে বাড়ির ভিতরে আসতো। হুম। আমাদের খামারের পিছনে ছিল। পেছন থেকে ওরা গোবর নিয়ে যেত। তো মান্থলি আমাদের ৮-১০ হাজার টাকা গোবর বিক্রি থেকে আসতো। তো ভিডিওগুলো দেওয়ার পরে মূলত হচ্ছে যে আমরা হুম। আ আমাদের পরিচিতিটা মানুষের কাছে আসে। তখন মানুষ রিয়ালাইজ করতে পারত না ২ চ্যানেলে মিলায় আরকি। সকালে যাকে দেখছে যে এত সুন্দর, সুন্দর কনটেন্ট নিয়ে কথা বলতেছে, সে গিয়ে সে গোবর ফেলতে। একেবারে ফিটফাট একদম শার্ট-টার্ট সুন্দর করে পরে এভাবে দাঁড়ায় ভিডিও করতেছে। বিকালবেলা যখন সন্ধ্যার পর আরেকটা ভিডিও আসতেছে, দেখা যাইতেছে সে কোথাও কোনো জমিতে ঘাস কাটতেছে, আবার গরুর গোসল করাইতেছে। দেখা যাচ্ছে মানে একেবারে গ্রামের যে মানুষজন আরকি সেরকম দেখা যাইতেছে। তো মানুষ তখন এক চ্যানেলের থেকে আরেক চ্যানেলে কমেন্ট করতো আরকি যে, "এ ভাই এই কি সেই লোক?" বা "এই কি সেই লোক?" এই সেই লোক ভাই। তো হ্যাঁ। পরবর্তীতে আস্তে, আস্তে ওনারা যখন বুঝতে পারল যে না এটাই একই ব্যক্তি আরকি। তখন আর আমার সমস্যা হয় না যে আমি এখন সাকসেস। মানুষকে বুঝাইতে পারছি যে আমি একজন খামারি বা আমি একজন কৃষক। আমাকে যখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম ছিল, তখন সবাই মানে নিজেদের পরিচয় দিচ্ছিলেন। কেউ পুলিশ, কেউ র‍্যাবে থেকে আসছে, কেউ টিচারি, তারপর কেউ উকিল। মানে আমাদের একটা ইয়া ছিল, গ্রুপ ছিল আরকি। আমাকে যখন ডাকা হইলো, তখন আমি এত পরিচিত না কোথাওই। মানুষ তখন আমাকে চিনত না। যখন আমি বললাম যে আমি একজন কৃষক, রাখাল। তো দেখলাম যে সবাই একটু স্তব্ধ। একজন তো মানে হাতে তালি দেয়। এইখানেই সমাজের বাস্তবতাটা। যে আমাদেরকে মানুষ কতটা নিচু চোখে দেখে।